শেষের প্রশ্নগুলো ছিল একরাশ অভিমান মেশানো। রিনির মনে হলো এই বুঝি উৎসাহ কেঁদে দিবে। হলো তাই, ঠোঁট উল্টে কান্না ভাব। রিনি উৎসাহকে কাছে টেনে নিল, আদর করে বলল, মন খারাপ করিস না বনু, মেহেরাব হয়তো মজা করে বলেছে, জানিস তো ওর স্বভাব। উৎসাহ নাক টেনে বলল, এই জন্যেই ভেবেছি তোমার দেবরকে 1 সপ্তাহ শাস্তি দেব। 1 সপ্তাহ ওনার সাথে কথা বলবো না। ভালো করেছি না বলো? 1 সপ্তাহ একটু বেশি হয়ে গেল না? হলে হবে। আমি ওনাকে শাস্তি না দিয়ে হার মানবো না। উৎসাহ তার সিদ্ধান্তে অটল। কোনো মতে ও মেহেরাবকে ছাড় দিবে না, চুল পরিমাণও ছাড় দিবে না। তিয়াস বেচারা এতিমের মতো তানজিলার দিকে তাকিয়ে আছে। মেয়েটা নিষ্ঠুর মানবীর ন্যায় ওকে পাত্তাই দিচ্ছে না। কেমন নির্দয়ের মতো বান্ধবীর সাথে খোশ গল্প করছে, ওকে পাত্তাই দিচ্ছে না। এদিকে যে কেউ একজন তার দিকে চাতকের ন্যায় চেয়ে আছে, সে খেয়াল কি তার আছে? হুম, একটুও নেই। খেয়াল থাকলে নিশ্চয়ই একবার হলেও এদিকে তাকাতো। আশেপাশে সন্ধানী দৃষ্টিতে তার প্রেমিক পুরুষকে খুঁজে বেড়াতো, কিন্তু সে এগুলোর কিছুই করছে না। করবে বা কেন? তার বজ্জাত বোনটার বজ্জাত মার্কা সাগরের, সে তো বোনটা তার বন্ধুকে জ্বালিয়ে মারছে, আর বোনের বান্ধবী তাকে জ্বালিয়ে মারছে। খুব শীঘ্রই মেয়েটাকে খাঁচায় বন্দি করতে হবে, এভাবে ছেড়ে রাখা যাবে না। তিয়াস মনে মনে ফোন দিয়ে এটে বসলো। বন্ধু তার বিয়ে করে সংসার করছে, তাহলে ওই বা পিছিয়ে থাকবে কেন? মেয়েরা পড়েছে মহা ফ্যাসাদে। কেন যে বন্ধু নামক শত্রুটার সাথে তাল মেলাতে গেল? এখন সেই স্বাদ হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ। এই জন্যই বলে, শালা মানেই জ্বালা। সেই জ্বালায় এখন মেহেরাবকে জ্বালিয়ে মারছে। যন্ত্রণায় মেহেরাবের ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে, কিন্তু বেচারা সেটা পারছে না। উৎসাহ বসে আছে তানজিলা আর রিনির সাথে। একটু বাদে ওরা চলে যাবে। তবে উৎসাহ মনে মনে ফোন দিয়ে এটে বসে আছে, যে কোনো বাহানায় ও এখানে থেকে যাবে। যাবে না ও বাড়ি। ওকে পেতনি বলা, বিড়বিড় করে বলল, মেহেরাব মির্জা, আমি যদি আপনাকে পেতনি বলার মজা হাড়ে হাড়ে না বুঝাতে পারি, তাহলে আমার নামও উৎসা না। অবশেষে যাওয়ার সময় হয়ে এলো। উৎসাহ মিজান সাহেবের কাছে বায়না ধরলো, আদুরে গলায় বলল, বাবা, আমি কিছুদিন এই বাড়িতে থাকি। মিজান সাহেব একবার ছেলের দিকে তাকালেন। মেয়েরাব ইশারায় না বোঝাচ্ছে। উৎসাহ ঠোঁট উল্টে বলল, প্লিজ বাবা, থাকি না। মিজান সাহেব উৎসার কথা ফেলতে পারলেন না। উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। উৎসাহ মিষ্টি হেসে বলল, না, তাড়াতাড়ি চলে আসবো। কি আর করার, মেহেরাবকে একাই ফিরে আসতে হলো। রুমে ঢুকতেই বিষণ্ণতা জেঁকে বসলো। রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মেহেরাব আশেপাশে তাকালো না, সব কিছু তার নিজের জায়গায় আছে। তবে যেটা নেই সেটা হলো এই রুমের মালকিন, যার অস্তিত্ব পুরো রুম জুড়ে বিরাজ করে। বাড়ি ফিরে পিচ্চি মেয়েটাকে চোখের সামনে না দেখলে মেহেরাবের হৃদয় যেন এক ফোঁটাও শান্ত থাকে না। উন্মাদ হয়ে যায় মেহেরাব। মেহেরাব ভালো করেই বুঝে গেছে, এখন উৎসার কাছে গেলে মেয়েটার রাগ কমবে, উল্টো বাড়বে। তাই না যাওয়াই ভালো। মেহেরাবের চোখের সামনে ভেসে উঠল এই তো কয়েকদিন আগের ঘটনা। ও অসুস্থ থাকা অবস্থায় উৎসার আকুলতা। মেহেরাব ঠোঁট এলিয়ে হাসলো। রুমে টিকতে না পেরে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লো। অনেকদিন হলো বাইক নিয়ে বের হওয়া হয় না। আজ বন্ধুদের সাথে ইচ্ছে মতো আড্ডা দিবে, যেই ভাবা সেই কাজ। অপরদিকে উৎসাহ, সে তো নিজের মতো দিব্যি রয়েছে, তানজিলার সাথে আড্ডা দিয়ে চলেছে। দুজন বান্ধবী হেসে কুটি কুটি হচ্ছে, পারছে না একে অপরের গায়ে ঢলে পড়তে। হাসি যেন দুজনের মুখে ধরছেই না। দিনের আলো ফুরিয়ে রাতের আধারে গ্রাস করেছে পৃথিবীকে। উৎসাহ উদাস মনে ব্যালকনিতে বসে আছে। ওর মনটাও বেশি ভালো না। ভেবেছিল মেহেরাবকে শাস্তি দিয়ে খিলখিল করে হাসবে, কিন্তু এখন ভালো লাগছে না। মেহেরাবের ভাবনা ওকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। উৎসাহ মাথা থেকে সেসব ঝেড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু পারলো আর কই। বজ্জাত লোকটা ওর মাথা খারাপ করে দিচ্ছে। উৎসাহ কোনো উপায় না পেয়ে তানজিলাকে কল লাগালো। তানজিলা সন্ধ্যা নাগাদ চলে গেছে। কিছুক্ষণ দুই বান্ধবী কথা বলল। প্রিয় বান্ধবীর সাথে কথা বলে উৎসার মন ফুরফুরে হয়ে গেল। এর মাঝে নিচ থেকে তিয়াস ডাক দিল। সেই সময় মেহেরাবরা চলে যাওয়ার পরপরই বেরিয়েছে ও। না হয় উৎসাহ ওর সাথে খুনসুটি করেই এতক্ষণ কাটিয়ে দিত। উৎসাহ ভাইয়ের ডাক শুনে ঝটপট নিচে নামলো। তিয়াসের হাতে উৎসার অতি প্রিয় ফুচকা। আগে এ বাড়িতে থাকতে তিয়াস প্রায় সন্ধ্যাবেলা ওর প্রিয় খাবারগুলো নিয়ে আসতো। আজ অনেক দিন বাদে সেই ঘটনার পুনরাবৃত্তি। উৎসার আবেগপ্রবণ হয়ে গেল। বোনকে আবেগপ্রবণ হতে দেখে তিয়াস কথা ঘুরালো, খোঁচা দিয়ে বলল,
কান্নাকাটি করলে কিন্তু দিব না। কোনো কাঁদুনি মেয়ের জন্য আমি আমার কষ্টের টাকা খরচ করি না, তাই মোটেও কান্না করবি না। উৎসাহ সেটা মানতে পারল না, না চাইতেও অক্ষিকোল ঘেঁষে এক ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। তিয়াস সেটা দেখে গলা বাড়িয়ে তনয়া বেগমকে ডাকতে ডাকতে বলল, আম্মু, একটা প্লেট নিয়ে আসো তো। একজনের জন্য ফুচকা এনেছিলাম, সে কান্না করায় ব্যস্ত, তাই আমার ফুচকা আমিই খাবো। তনয়া বেগম প্লেট নিয়ে এলো। তিয়াস চেয়ার টেনে বসে প্যাকেট থেকে ফুচকাগুলো একে একে বের করলো। উৎসাহকে দেখিয়ে দেখিয়ে একটা ফুচকা টক করে দিচ্ছে, মুখে দিতে নিবে এমন সময় উৎসাহ চট করে এসে ফুচকাটা নিজের মুখে নিল। অতঃপর বিশ্বজয়ী হাসি দিল, ভেঙচি কেটে বলল, শখ কত আসছে আমার প্রিয় ফুচকা খেতে। পাশের চেয়ার টেনে বসে পড়ল, আয়েশ করে বসে বলল, আমার ফুচকা খেতে চাওয়ার অপরাধে তোমার শাস্তি দেওয়া হলো। তিয়াস ভ্রু কুচকে বলল, আমার আনা ফুচকা আমিই খাবো, এতে আবার আমিই শাস্তি? বাহ, কি দারুণ তো। হ্যাঁ, এখন শাস্তি পালন করো। তা শাস্তিটা কি পেতনিদের মহারানী? উৎসাহ চোখ গরম করে তাকালো। তিয়াস ওর চাহনি পাত্তাও দিল না। শাস্তি হলো সবগুলো ফুচকাই তুমি আমায় খাইয়ে দিবে। তিয়াস আর বাক্য ব্যয় করলো না, কারণ ও ভালো করেই জানে উৎসাহ যেহেতু একবার বলেছে তো বলেছেই, এর নড়চড় হবে না। অনেক দিন পর বোনের আবদার পালন করতে পেরে তিয়াসের মনটা আনন্দে নেচে উঠল, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না। একরাশ বিরক্তি ঝুলিয়ে রাখলো, এমন ভাব যেন উৎসাহকে খাইয়ে দিতে ওর কতই না বিরক্ত লাগছে, কিন্তু মনে মনে খুশি হয়েছে। বোনটা তার বড্ড আদরের, অনেক ভালোবাসার, কিন্তু কখনোই প্রকাশ করা হয়নি। ফুচকা খেতে গিয়ে উৎসার ঝাল লাগলো, ঝালে জিভ জ্বলে যাচ্ছে। তিয়াস ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম এনে দিল। বোন আসবে শুনে আগেই এনে রেখেছিল। বাকিটা সময়ে দুই ভাই বোনের খুনসুটিতেই কেটে গেল। এই সময়ের মাঝে উৎসার একটা বারের জন্য মেহরাবের কথা মনে পড়ল না, দিব্যি ভুলে গেল মানুষটাকে। রাত 1:02, গভীর ঘুমে মগ্ন সবাই। বিছানার পাশটা টেবিলে অবহেলায় পড়ে থাকা ফোনটা বারবার জানান দিচ্ছে কেউ একজন গভীরভাবে উৎসাহ নামক রমণীকে স্মরণ করছে। উৎসাহকে তার ডাকে সাড়া দিতেই হবে, সাড়া না পাওয়া অবধি আশেপাশের মানুষটা থেমে যাওয়ার পাত্র নয়। উৎসাহ তখন গভীর ঘুমে বিভোর, রাতের খাবার খেয়ে এসেই শুয়ে পড়েছে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করাই ক্লান্তি জেঁকে ধরেছে, ক্লান্তিতে ঘুমে পড়েছে তাড়াতাড়ি। তারপর অপর পাশের মানুষটা দিশেহারা হয়ে গেছে। এক পর্যায়ে উৎসার ঘুম ছুটে গেল, পিটপিট চোখে চেয়ে দেখে ফোন হাতে খুঁজলো, পেয়ে গেলে কোনো দিকে না তাকিয়ে কল রিসিভ করে কানে ধরলো। কানে ধরতেই অপর পাশ থেকে পুরুষালী অধৈর্য কণ্ঠ ভেসে এলো, ব্যালকনিতে এসো। উৎসার ঘুম এক লহমায় ছুটে গেল। চট করে তাকালো ফোনের স্ক্রিনে, জল জল করছে মাই লাভিং হাজবেন্ড নামটা। ঘড়ির দিকে তাকালো একবার, 1:10। উৎসাহ তড়িঘড়ি ব্যালকনিতে গেল। চোখ পড়লো উৎসাদের বাড়ির সামনের রাস্তা, ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকা মেহরাবের দিকে। পাশেই গোটা গোটা অক্ষরে সরি লেখা। উৎসাহ এতক্ষণে মেহরাবের এখানে আসার কারণ খুঁজে পেল। ফোনটা খট করে কেটে ছুটলো নিচে। গেট খুলে এক দৌড়ে মেহরাবের কাছে এসে থামলো। মেহরাব চট করে হাঁটু গেড়ে বসে পড়লো, মাথা নিচু করে বলল, সরি মিসেস মেহরাব, আপনাকে পেতনি বলা আমার অনেক বড় অপরাধ হয়েছে। এই অধমকে এবারের মতো ক্ষমা করে দিন। উৎসাহ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেহরাব পুনরায় বলল, আপনি তো মেহরাব মির্জার মনমহলের একমাত্র উত্তরাধিকারী, তার মহারানী। আর সেই রাজ্যের সামান্য প্রজা আমি। এবারের মতো ক্ষমা করে দিন এই প্রজাকে। উৎসাহ মেহরাবের কাণ্ডে কি রিয়াকশন দিবে সেটাই ভুলে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো প্রেমিকের সাথে ঝগড়া হয়, প্রেমিক পুরুষটি তার প্রেয়সীর মান ভাঙাতে এসেছে মাঝরাতে। উন্মাদ প্রেমিক প্রেয়সীর বিহনে দগ্ধ হয়ে প্রণয়ের দহনে টিকতে না পেরে ছুটে এসেছে, কিন্তু এমন কিছুই না। সামনে হাঁটু মুড়ে বসে থাকা যুবকটি তার স্বামী, তাও আবার অনাকাঙ্ক্ষিত মানুষ। তবুও তার আচরণে বোঝার উপায় নেই। মেহরাবের পাগলামো দেখলে যে কেউ চোখ বুজে বলে দিবে উন্মাদ প্রেমিক প্রেমিকার মান ভাঙাতে এসেছে। উৎসাহ নিজেকে ধাতস্থ করে বলল, মাপ করতে পারি, তবে এক শর্তে। কি সেই শর্ত, তাড়াতাড়ি বলুন। এরপর কখনো আমায় রাগাতে পারবে না। এটা তো মানতে পারবো না মহারানী। উৎসাহ ভ্রু কুচকে প্রশ্ন করলো, কেন? আপনাকে না রাগালে আমার যে শান্তি লাগে না। আপনি যখন রেগে মেগে রক্তিম মুখে তাকান, বিশ্বাস করেন আপনার সেই দৃষ্টিতে আমি আমার ধ্বংস দেখতে পাই। উৎসাহ বিপরীতে জবাব দেওয়ায় কিছু পেল না। মেহরাব আবার বলল, উঠবো?
এভাবে বসে থাকতে পা ব্যথা করছে যে। উৎসাহ ভেঙচি কেটে বলল। নায়ক নায়ক ভাব ধরতে গেলে এমনই হয়, উঠুন। মেহরাব উঠে ফুলের গোছা উৎসার দিকে বাড়িয়ে দিল। উৎসাহ খুশি হয়ে ফুলগুলো নিল, অতঃপর ফুলের সুঘ্রাণ নিতে নিতে বলল, এত সুন্দর ফুল উপহার দেওয়ার জন্য আপনাকে মাফ করাই যায়। মেহরাবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎসাহ থেকে ইতিবাচক উত্তর পেয়ে কিছুটা এগিয়ে আসলো, গায়ে গা ঘেঁষে দাঁড়ালো, কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, এভাবে সামনে এসো না বউ, নিজেকে কন্ট্রোল করা টাফ হয়ে যায়। ইউ আর লুকিং সো হট। মেহরাবের এরূপ মন্তব্যে উৎসাহ একবার নিজের দিকে তাকালো। পরনে তিয়াসের টি শার্ট আর ট্রাউজার, গায়ে ওড়নার বালাই নেই। উৎসাহের ইচ্ছে করলো লজ্জায় মাটির সাথে মিশে যেতে, তাড়াহুড়োয় ওড়না আনার কথা বেমালুম ভুলে বসেছে। উৎসাহ জোরেই বলল। অসভ্য লুচ্চা বেটা। উৎসাহ ঠোঁট কামড়ে হাসলো। মেহরাব ঠোঁট কামড়ে হাসলো। উৎসাহ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেল। পড়ন্ত বিকেলে সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকে। উৎসাহ তানজিলা দুজনে এলাকায় হাঁটতে বের হয়েছে। কতগুলো দিন হয়ে গেল পরিচিত অলিগলিতে ঘুরে বেড়ানো হয় না। আগে প্রায় দিনই উৎসাহ আর তানজিলা হাঁটতে বের হতো, পুরো এলাকায় চক্কর দিয়ে আসতো। উৎসাহ বকবক করে চলেছে, তানজিলা মন দিয়ে শুনছে। হুট করে দুজনের সামনে এক পুরুষ অবয়ব দেখা দিল। উৎসাহ হাঁটতে গিয়ে থেমে গেল। ওপরে তাকাতেই কিছুক্ষণের জন্য থমকে গেল। সামনের মানুষটাকে এক মুহূর্তের জন্য আশা করেনি। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আপনি? মেহেরাব একটা সাইকো উৎসাহ। ও সাধারণ মানুষদের মতো না, ওর মাঝে সাইকো আচরণ আছে। ও কাউকে খুন করতে দ্বিধাবোধ করে না। ও একটা খুনি। আমার কথা বিশ্বাস করো তুমি? উৎসাহ অবাকিত নয়নে চেয়ে আছে সামনে দাঁড়ানো রিয়াদের পানে। রিয়াদের কথার মানেও বুঝতে পারছে না। কি বলছে ও এসব? লোকটার মাথা ঠিক আছে তো, নাকি ঘোরের মাঝে উল্টোপাল্টা বকে যাচ্ছে? রিয়াদের কথাবার্তা সবে উৎসার মাথার উপর দিয়ে যাচ্ছে। উৎসাহ তানজিলা দুই বান্ধবী বেরিয়েছে একটু ঘোরাঘুরি করতে। আগে প্রায় দিনই দুই বান্ধবী পুরো এলাকায় একটা চক্কর কাটতো। সামান্য ঘোরাঘুরির সাথে গল্প করায় দুজনের মন মেজাজ ফুরফুরে হয়ে যেত। অনেকদিন বাদে বাবার বাড়ি এসে উৎসাহ সেই সুযোগটা মিস করতে চায়নি। সেই জন্য দুপুরের খাবার খেয়ে ঝটপট ফোন লাগিয়েছিল তানজিলাকে। ফোন করে ডেকে নিয়েছে প্রাণপ্রিয় বান্ধবীকে। তানজিলাও বেস্ট ফ্রেন্ডের এক ডাকে চলে এসেছে। দুজন হাঁটছিল আর কথা বলছিল। উৎসাহ কলেজ থেকে তানজিলার সাথে বাড়ি চলে এসেছে। মেহরাবকে আগেই বলে রেখেছে ওদের বাড়ি যাবে। রাতে অফিস শেষে মেয়েরাব এসে ওকে নিয়ে যাবে। বউ পাগল লোক, বউকে একদিনও কাছছাড়া করতে চায় না, পারে না উৎসাহকে পকেটে করে নিজের সাথে ঘোরে। মেয়েরাবের এমন পাগলামো দেখে রিনি টিটকিরি মেরে একদিন বলেই ফেলেছিল, দেবর সাহেব বউকে লকেটে পুরে সাথে নিয়ে ঘোরো, তাইলেই তোমার বউ পালাই পালাই করতে পারবে না। মেয়েরাব বুকে হাত দিয়ে উত্তর করলো, খোঁচা দিয়েন না ভাবি, পরিচয় লাগে। পারলে তো কবেই বউকে লকেটে পুরে গলায় ছুরিয়ে ঘুরে বেড়াতাম, কিন্তু সেটা তো সম্ভব না। বেচারার কথা শুনে মনে হচ্ছিল ওর কতই না কষ্ট। উৎসাহ দুই ভাবি দেবরের কথা শুনে লজ্জায় লাল নীল হচ্ছিল, যেন ভাবি তেমন তার দেবর। দুটোই উৎসাহকে লজ্জা দিতে এক্সপার্ট। উৎসাহ সেদিনের কাহিনী মনে করে একাই হাসছিল। পাশ থেকে তানজিলার ধাক্কায় স্মৃতিচারণ থেকে বেরিয়ে এলো। দুই বান্ধবী মগ্ন হলো গল্প করায়। কথা বলতে বলতে কখন যে সামনে একজন এসে দাঁড়িয়েছে সে খেয়াল নেই দুজনের একজনেরও। সামনে কারো অস্তিত্ব টের পেতেই উৎসাহ দাঁড়িয়ে পড়লো। তানজিলার থেকে দৃষ্টি সরিয়ে সামনে দাঁড়ানো মানুষটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এই মানুষটাকে এই মুহূর্তে উৎসাহ একটু আশা করেনি। তানজিলা ভ্রু কুঁচকে ফেললো। কে এই লোক? ওদের রাস্তায় বা আটকেছে কেন? সামনের মানুষটা হাসি মুখে জিজ্ঞাসা করলো। কেমন আছো উৎসাহ? উৎসাহ অন্যদিকে মুখ ফিরিয়ে বলল। ভালো আছি। রিয়াদ প্রত্যুত্তর করলো। আমায় জিজ্ঞাসা করবে না? জানতে চাইবে না আমি কেমন আছি? এখানে জিজ্ঞাসা করে কি আছে? ভালো থাকার জন্যই তো সেদিন আপনি আমায় বিয়ে করতে আসেননি, আমার বাবার অপমান করেছিলেন। ভালো থাকার জন্যেই তো এত কিছু। তাহলে নিশ্চয়ই ভালোই আছেন। আমি সেদিন ইচ্ছে করে বিয়ে করতে আসিনি এমনটা না। উৎসার মেজাজ খারাপ হলো, তেতে উঠে বলল। তাহলে কি সেদিন কি আপনাকে কেউ বেঁধে রেখেছিল? আপনাকে তো বিয়ের জন্য কেউ জোর করেনি, আর না আপনি বাচ্চা। আপনাকে জোর করবে আর আপনি রাজি হয়ে যাবেন?
আপনার আমাকে পছন্দ না, আমাকে বিয়ে করতে সমস্যা, সেটা সেদিন সবার সামনে বললেই পারতেন। তাহলে বিয়ের দিন আমার বাবার মান সম্মান আত্মীয় স্বজনের সামনে খোয়া যেত না। উৎসার প্রতি উত্তর করতে গিয়েও থেমে গেল। কি বলল রিয়াদ? জিজ্ঞাসা করলো। কি বললেন? আমায় কিডন্যাপ করা হয়েছিল যেন আমি তোমায় বিয়ে করতে যেতে না পারি। উৎসা ঝাঁঝালো গলায় বলল। এখন সিনেমার কাহিনী শুরু করেছেন আপনি? আপনি কি মনে করেন আমি আপনার এসব কাহিনী কথা বিশ্বাস করব? বিশ্বাস করো, আমি যা বলছি সেটাই সত্যি। তুমি জানো কে আমায় কিডন্যাপ করেছিল? উৎসা বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলো। কে? এরপর রিয়াদ যা বলল শুনে উৎসা হতভম্ব হয়ে গেল। উৎসার মনে হলো বজ্রপাত হলো ওর কানের পাশটায়। তোমার হাজবেন্ড মেহরাব। উৎসা চমকে উঠল। ওর পাশে থাকা তানজিলা উৎসার অবস্থা বুঝতে পারলো। উৎসাকে এক হাতে আগলে ধরে জিজ্ঞাসা করলো। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? মেহরাব ভাইয়া কেন আপনাকে কিডন্যাপ করতে যাবে? আর আপনাকে কিডন্যাপ করে ভাইয়ারই বা লাভ কি? রিয়াদ উৎসার অবস্থা দেখে বলল। আমরা পাশের পার্কটায় বসি। উষার মনে হচ্ছে কষ্ট হচ্ছে। শত হোক, ওর হাজবেন্ড তো, খারাপ তো লাগবেই। উৎসা তানজিলা রিয়াদ পার্কটায় বসলো। উৎসা বলল। আপনি যেগুলো বলছেন ভেবেচিন্তে বলছেন তো? আপনার কথা যদি একটাও ভুল হয় আমি আপনাকে জেলে দিব বলে দিলাম। রিয়াদ উৎসাকে আশ্বস্ত করে বলল। আমি যেগুলো বলছি সব সত্যি বলছি। তানজিলা উৎসুক হয়ে বলল। ঘটনা খুলে বলুন তো। রিয়াদ বলা শুরু করলো। উষার সাথে আমার আগের ডেট ঠিক হওয়ার দিন রাতে আমার কাছে একটা হুমকির বার্তা এলো। বার্তাটা এমন, আমি যেন উষাকে বিয়ে করতে অমত পোষ করি, আর যদি সেটা না করি তাহলে আমার নাকি ভালো হবে না। আমি সেটার পাত্তা দেইনি। ভেবেছি হয়তো আমার বন্ধুদের মাঝে কেউ মজা করছে, কারণ ওদের আমি বলেছিলাম বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার আকট ঠিক করেছে। সেই জন্য মাথায় ঘামাইনি। তার দুদিন পর আবার সেই নাম্বার থেকে মেসেজ। মিস্টার রিয়াদ, ভালোই ভালোই বলছি বিয়েটা ভেঙে দিন, না হলে খারাপ হবে বলে দিলাম। আপনার বাবা মা সন্তান হারা হলে আমার কিচ্ছু করার নেই। পরে বলতে পারবেন না আমি আপনাকে সতর্ক করিনি। সত্যি বলতে মেসেজটা পেয়ে আমি ঘাবড়ে গিয়েছিলাম, ভয় লাগছিল। আমি সাথে সাথে ওই নাম্বারে কল দেই। নাম্বার ততক্ষণে বন্ধ করে ফেলেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মাথা কাজ করছিল না আমার। কাউকে বলতেও পারছিলাম না। তবুও নিজেকে শান্ত রেখে আগদের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বিয়ের দিন সকালে জরুরি একটা কাজে আমায় বাইরে যেতে হয়। ফিরে আসার সময় মাঝ রাস্তা থেকে কতগুলো ছেলে আমায় তুলে নিয়ে যায়। নাকে ক্লোরোফর্ম যুক্ত রুমাল চেপে অজ্ঞান করে ফেলে আমায়। জ্ঞান ফিরে নিজেকে পেলাম চেয়ালে বাঁধা অবস্থায়। কেউ আমার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল। আমার সামনে হাতে হকি স্টিক নিয়ে বসেছিল মেহরাব। জায়গাটা কোনো পুরনো বাড়ি ছিল। মেহরাব আমার কাছে এগিয়ে এসে বলল, তোকে বিয়েটা ভেঙে দিতে বলেছিলাম, শুনিসনি কেন? কথা কানে যায় না? আপনি কে? আমায় এখানে বেঁধে রেখেছেন কেন? একটু পর আমার আগত। আমি তোর জম। আর আকদের কথা ভুলে যা। উৎসাহ শুধু আমার। ওর দিকে এতদিন যেই ছেলেগুলো চোখ তুলে তাকিয়েছে তাদের অবস্থা খারাপ করে দিয়েছি। আর তুই নাচতে নাচতে বিয়ে করতে যাবি? তোর সাহস তো কম না। উৎসাহ আমার, শুধুমাত্র আমার। আমি ছাড়া অন্য কেউ ওকে বিয়ে করতে এলে আমি তাকে জীবিত কবর দিয়ে দেব। মেহরাবের হুমকি শুনে ভয়ে পেয়ে গিয়েছিলাম আমি। মেহরাব আবার বলতে শুরু করলো, তোকে সাবধান করেছিলাম, কানে লাগেনি তো? এবার তাহলে মর। কথাটা বলে মেহরাব ওর হাতে থাকা হকি স্টিক দিয়ে মারতে শুরু করে আমায়। মারতে মারতে থেমে গিয়ে বলল, তোর খুব শখ না উৎসাকে বিয়ে করার? সেম সময়ে সেম জায়গায় উৎসার বিয়ে আমার সাথে হবে। তোকে সেটা লাইভ দেখাবো। ভালো হবে না বল? মেহরাব কতক্ষণ মেরে হকি স্টিকটা ফেলে চলে যায়। ওর ছেলেপেলেরা আমার চোখে চোখে রেখেছিল। ঠিক ওই কিছুক্ষণ বাদে ভিডিও কল দিয়ে তোমাদের বিয়ে দেখায়। সেদিন শুধু তোমার বাবার নাম, আমার বাবারও মান
সম্মানহানি হয়েছে। অপমানিত শুধু তোমার পরিবার হয়নি, আমার পরিবারও হয়েছে। চেয়েছিল আমায় ধীরে ধীরে মেরে ফেলবে। টানা 2 দিন আমায় সেখানে আটকে রাখে। 3 দিনের মাথায় আমি সেখান থেকে অনেক কষ্টে পালিয়ে আসি। আমার কথা বিশ্বাস করো উষা, আমি একটা মিথ্যা কথা বলছি না। মেহেরাব স্বাভাবিক মানুষ না, ওর মধ্যে সাইকো সত্তা আছে। মেহেরাব রেগে গেলে কাউকে খুন করতে পিছু পা হয় না। ও একটা খুনি। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ও ইমন নামের একটা ছেলেকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিল। ছেলেটা হসপিটাল থেকে 2 দিনের মাথায় মারা যায়। রিয়াদ একদমই কথা বলে থামলো। উৎসাহ থ মেরে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে কাঠের পুতুল হয়ে গেছে। ইমন নামটা শুনতেই উৎসার মাথায় পুরনো স্মৃতি নাড়া দিল। উৎসাহ তখন ক্লাস 10-এ পড়ে মেবি। ইমন নামের ছেলেটা ওদের পাশের এলাকায় থাকতো। বয়স 20-22 হবে। বখাটে ছেলে ছিল। মাঝে মাঝে স্কুলের সামনে দল বল নিয়ে দাঁড়িয়ে থাকতো, আবার মাঝে মাঝে উৎসাদের গলির মোড়ে। ছেলেটার চাহনি ছিল বড্ড জঘন্য। তেমনি কথাবার্তার ধরন। গলির মোড়ে স্কুলের সামনে দিয়ে যাওয়া আসা করা মেয়েদের বাজে বাজে কথা বলতো, উত্ত্যক্ত করতো। কোনো মেয়েই ওদের জেলায় রাস্তায় চলাচল করতে পারতো না। একদিন উৎসাহ আর তানজিলা গলির মোড় দিয়ে আসার সময় ইমন আর ওর দলবল দাঁড়িয়ে থাকতে দেখলো। ওদের দেখে উৎসাহ ভয়ে সিটিয়ে গেল। অন্য পাশ দিয়ে চলে আসতে নিলে ইমন সহ ওর চেলাপোলারা ওদের বাজে বাজে কথা বলে। কথাগুলো শুনে কিশোরী উৎসাহ ভয়ে রীতিমতো হেঁচকি তুলে কান্না করে ফেলেছিল। তার সাথে বাজে দৃষ্টি তো আছেই। কান্না করতে করতে এগিয়ে এলেই বাড়ির সামনে পড়লো তিয়াস। মেয়েরা আবার ওদের দলবল। ওরা কী নিয়ে যেন কথা বলছিল। তিয়াস কথা বলার মাঝে বোনকে কান্না করতে করতে এগিয়ে আসতে দেখে এগিয়ে যায় বোনের কাছে। উৎসাহ ভাইকে সামনে পেয়ে কোনো দিকে না তাকিয়েই ভাইকে জড়িয়ে ধরে। কান্না করতে করতে বেচারির নাজেহাল অবস্থা। তিয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল স্বাভাবিক করার জন্য, এটা সেটা বলছিল। তবুও উৎসার কান্না থামার নাম নেই। তিয়াস বার জিজ্ঞেস করলো কি হয়েছে, কিছু বলছে কিনা। উৎসাহ এটাও উত্তর করেনি। মেহরাব এগিয়ে এসে তানজিলাকে জিজ্ঞেস করতেই ও গড়গড় করে সব বলে দিয়েছিল। কথাগুলো শুনে মেহরাব মুষ্টিবদ্ধ করে নিল। মুখ কাঠিন্য ভাব ধারণ করেছে। চোখ দিয়ে মনে হয় আগুন বের হয়ে আসবে। মেহরাব ইশারায় তিয়াসকে কিছু বলল। তিয়াস ওর ইশারা বুঝে বোনের চোখ মুছিয়ে কপালে চুমু দিয়ে বলল, তুই বাড়ি যাবো না, বাকিটা আমি সামলে নিব। আর কান্না করে না, তুই আমার ভালো বোনও না। তানজিলাকে উদ্দেশ্য করে বলল। তানজিলা, তুমি ওকে নিয়ে যাও। উৎসাহ যাওয়ার আগে কি মনে করে একবার মেহরাবের দিকে তাকিয়েছিল। মেহরাব মুখে কাঠিন্যতা থাকলেও চোখ ছিল একদম শান্ত। এ যেন ঝড় আসার আগের পূর্বাভাস। মেহরাবের চাহনি উৎসার অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। উৎসাহ মেহরাবের সেই চাহনি কোনোদিনও ভুলতে পারবে না। সেই দিনের পর ইমন আর ওই দলকে আর কোনোদিনই দেখা যায়নি। হুট করে একদিনের মাঝে সবাই কেমন উধাও হয়ে গিয়েছিল। উৎসাহ অবাক হয়েছিল সেই ঘটনায়। ভেবেছে তিয়াস হয়তো কিছু বলেছে ওদের। উৎসাহ ভাবনা থেকে বেরিয়ে এলো। ফট করে উঠে দাঁড়িয়ে বলল, আমি ও বাড়িতে যাচ্ছি, তুই আম্মুকে বলে দিস। দেখ উৎসাহ, মাথা ঠান্ডা কর। ওই লোকটার সব কথা বিশ্বাস করছিস কেন? উৎসার কাট জবাব। ইমনদের ঘটনা তো তুই জানিস, তারপরে এভাবে বলছিস? সেদিন দেখছিলি রনিকে উনি কিভাবে মারছিল। উনি সত্যি একটা সাইকো। তানজিলা বারবার ওকে বুঝিয়ে চলছে। উৎসাহ সেসব কানেও নিচ্ছে না। দেখ উৎসাহ, মাথা ঠান্ডা করে ভাব। দরকার পড়লে ভাইয়ের সাথে ঠান্ডা মাথায় কথা বল। তাও কারোর কথা কানে নিস না। কারো কথা শুনে সুন্দর সম্পর্কটা শেষ করিস না। এখন তুই বাড়ি চল, ভাইয়া রাতে এসে তোকে নিয়ে যাবে। মেজাজ খারাপ করিস না তানজিলা, তোকে যেটা বলছি সেটা কর। উৎসাহ পার্ক থেকে বেরিয়ে সোজা মেহরাবদের বাড়ির দিকে রওনা হলো। ওর যাওয়ার দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেললো তানজিলা। এখন কি হবে আল্লাহ ভালো জানে। উৎসাহকেও ভালো করেই জানে। রেগে গেলে উৎসাহ ঠান্ডা মাথায় কথা বলার মেয়েই না। কি করবে কি হবে তানজিলা জানা নেই। পার্কের বেঞ্চে আয়েশ করে বসলো রিয়াদ। ঠোঁটের কোণে ক্রূর হাসি। হাসি আরও কিছুটা চওড়া করে বলে উঠল, মেহেরাব, তুই আমার কাছ থেকে আমার শিকার কেড়ে নিয়েছিস। তুই কি ভেবেছিস আমি তোকে শান্তিতে থাকতে দিব? হুম, আমি এর বদলা নিয়েই ছাড়বো। আগুন ধরিয়ে দিয়েছি, এখন এই আগুন দ্বিগুণ হয়ে তোর উপর পড়বে। তুই ধ্বংস হবি খুব শীঘ্রই।
তোকে আমি শান্তিতে সংসার করতে দিব না? রাতের আকাশে এক জটলা কালো মেঘ দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কালো মেঘেদের আনাগোনায় চন্দ্র ততক্ষণে নিজেকে আড়াল করে ফেলেছে। কালো আধার সাথে কৃষ্ণবর্ণ মেঘেদের ভিড়ে চন্দ্র হারিয়েছে নিজের উজ্জ্বলতা, নিজের স্থায়িত্ব। চন্দ্রের কিরণও আজ সকল আধারকে কাটিয়ে উঠতে পারছে না। সকল শত্রু যখন একজোট হয়ে বাসা বাঁধে তখন প্রতিপক্ষের কিছুই করার থাকে না, নিরুপায়ের মতো চেয়ে দেখা ছাড়া। সত্যি কি কিছু করার থাকে না, নাকি না চাইলেই সকল বাধা বিপত্তি পেরিয়ে আসা যায়? উৎসাহ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, মনের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মনের কোণে জমেছে একরাশ ঘৃণা। মেয়েরা এতটা খারাপ? উৎসাহ জানতো ছেলেটা মারামারি করে, গুন্ডামি করে বেড়ায়, তাই বলে খুনি? মেয়েরা বোর সাথে কেন করলো এমনটা? উৎসাহ তো ওর কোনো ক্ষতি করেনি, তাহলে কেন করলো এমনটা? এতগুলো মানুষের সামনে ওর বাবার মান সম্মান কেন ধুলোয় মেশালো? কেনই বা এত বড় নাটক সাজালো? এর পেছনের কারণ কি? উৎসার জানা মতে এমন কোনো কারণ নেই যার জন্য মেয়েরা এমন ঘটনা ঘটাতে পারে। নিজেই রিয়াদকে কিডন্যাপ করে নিজেই হিরো সেজে উৎসাকে বিয়ে করেছে। উৎসার প্রতি এত দয়া তাকে কে দেখাতে বলেছে? উৎসার মাথায় ঘুরপাক খাচ্ছে ইমন নামের ছেলেটার কথা। মেয়েরা কিভাবে পারলো একটা মানুষকে প্রাণে মেরে ফেলতে? ওর কি একবারের জন্য বুক কাঁপেনি? কোনো মায়ের বুক খালি করতে বিবেকে বাঁধেনি? কতটা নৃশংস ভয়ঙ্কর একটা মানুষ! কখনোই তো উৎসার ওকে দেখে এমনটা মনে হয়নি। শেষমেশ কিনা একটা খুনি জুটলো উৎসার কপালে। এত খারাপ কি ওর সাথে হওয়ার ছিল? কই, উৎসাহ তো কখনো কারো ক্ষতি করেনি, তাহলে ওর সাথে কেন এমন হলো? বেচারির মাথায় জেঁকে বসেছে একরাশ প্রশ্নের ঝুলি। উৎসার ভাবনার মাঝে ঘরে প্রবেশ করলো কেউ। উৎসাহ সেদিকে পাত্তাও দিল না। ও ভালোই জানে মেহরাব এসেছে, এছাড়া অন্য কেউ এত রাতে রুমে আসবে না। উৎসাহ গম্ভীর হলো, কাঠিন্য মুড়িয়ে নিল নিজেকে। আজকে মেহরাবকে ওর সকল প্রশ্নের উত্তর দিতে হবে। কেন ও এমনটা করলো? কি ক্ষতি করেছে উৎসাহ ওর? কেন ওর জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেললো? কেনই বা তার হিরোগিরি দেখানো? মেহরাব ক্লান্ত পায়ে রুমে ঢুকেই আশেপাশে উৎসাহকে খুঁজলো। রুমে না পেয়ে ওয়াশরুম খুঁজলো, তাও না পেয়ে ডাকা শুরু করলো। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। উৎসাহ শুনেও জবাব দিল না। মেহরাব ডেকেও উৎসার জবাব না পেয়ে হাতে থাকা কোট বিছানায় ছুঁড়ে ফেলে দিল। শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল ব্যালকনিতে। উৎসাহকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল। তুমি এখানে? আমি ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? উৎসাহ উত্তর দিল না। মেহরাবের কাছে এগিয়ে আসলো। মেহরাব উৎসার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক দেওয়ার জন্য হাত বাড়িয়ে বলতে লাগলো। বাহ, আজকে আমার বউটা দেখি ভালো হয়ে গেছে। কোনো কথা ছাড়াই একা একা চলে এসেছে। তুমি আমাকে আগে বলবে না তুমি চলে আসবে? তাহলে আমি সোজা তোমার কাছে চলে আসতাম। আমায় এতটা ঘুরতে হতো না। উৎসাহ এবারও জবাব করলো না, চুপচাপ সরে গেল। মেহরাব ওকে চুপ থাকতে দেখে নিজেই বলল। কাহিনী কি বউ? আজ এত ভালো হয়ে গেলে যে? জামাইয়ের প্রতি ভালোবাসা জেগে উঠলো নাকি? আজ আমার কথা আগেই আচ্ছা, আজ আমার বলার আগেই চলে এলে? প্রতিদিন তো ব্ল্যাকমেইল করে আনতে হয়। তাহলে আজকে একা একাই চলে এলে যে? আর আমি না তোমাকে বলেছি একা একা বের হবে না, আমি এসে নিয়ে যাব? উৎসাহ তাও জবাব দিল না। মেহরাবের এবার খটকা লাগলো। উৎসাহ আরো কাছে এসে জড়িয়ে ধরতে নিয়ে বলল। কি ব্যাপার বউ, এমন রেগে বম হয়ে আছো কেন? সকাল থেকে এই পর্যন্ত চুমু না পেয়ে এভাবে রাগ দেখায় কেউ? সোজাসুজি বললেই তো হয়। এসো, কাছে এসো, ঝটপট চাটে চুমু দিচ্ছি, তাও রাগ করে থাকে না বউ। মেহরাব জড়িয়ে ধরতে নিলে উৎসাহকে আটকে দিয়ে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল। বাস, কাছে আসবেন না আমার। আপনি এই অপবিত্র হাত দিয়ে ছোবেন না আমায়। আপনি একটা খুনি মিস্টার মেহরাব। হিংস্র জানোয়ার চেয়েও বেশি হিংস্র আপনি। আপনি একটা খুনি আপনি। আমার থেকে দূরে থাকুন প্লিজ। মেহরাব থমকে গেল উৎসার কথা শুনে। ও রীতিমতো অবাক হয়েছে। টাসকি খেয়ে বেচারা ধপ করে বসে পড়লো পাশে রাখা চেয়ারে। উৎসাহ এসব কি বলছে? ও আবার কাকে খুন করলো? কি বললে? আমি খুনি? কাকে খুন করেছি আমি? উৎসাহ হা হা করে হেসে ফেললো। হাততালি দিয়ে হাসতে হাসতে বলল। বাহ মিস্টার মেহরাব মির্জা, আপনি তো ভালো অ্যাক্টিং করতে পারেন। প্রফেশনাল অ্যাক্টর নাকি? হেয়ালি করো না উৎসাহ, আগে বলো আমি কাকে খুন করেছি। উৎসাহ ঝাঁঝালো কণ্ঠে বলল।
কেন ভুলে গেলেন ইমন নামের ছেলেটার কথা? মেয়েরাব উৎসার কথার মানে বুঝতে না পেরে বলল, কোন ইমন? কার কথা বলছো তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সেই ইমন যে স্কুলের সামনে আপনাদের গলির মোড়ে দাঁড়িয়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করত, একদিন আমাকে আর তানজিলাকেও বাজে কথা শুনিয়েছিল। মুহূর্তেই মেয়েরাবের চোখ রক্তিম বর্ণ ধারণ করলো, হাত মুষ্টিবদ্ধ করে নিল, দাঁতে দাঁত চেপে বলল, ওর শাস্তির দরকার ছিল। ও যেটা করেছে সেটার বিপরীতে ওর মৃত্যুই অনিবার্য ছিল। ওর মতো কীটদের বেঁচে থাকার অধিকার নেই। শুক্রিয়া আদায় করো যে আমি ওকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াইনি, এটাই অনেক।